আজ তোর জেঠু বাড়িতে নেই, তুই কাজ করে নে। আজ স্নান করার সময় চুল কেটে রেখেছি, তোর অনেক সুবিধা হবে। আমি বললাম, দাঁড়াও, আমি একটা প্যাকেট নিয়ে আসছি, ততক্ষণে তুমি ম্যাক্সি পরে নাও। প্যাকেট আনার পর জেঠিমা সেটা থেকে একটা জিনিস বের করে জিজ্ঞাসা করল, এটা কি এনেছিস রে? আমি বললাম, এটা বিদেশি বেলুন, এটা থাকলে সমস্যা হবে না। আমি শচীন আজ যে ঘটনা বর্ণনা করছে সেটা ঘটেছে দুর্গাপুজোর ঠিক আগের দিন। আমাদের পাশের বাড়িতেই থাকেন স্মিতা জেঠিমা, যেমন অপরূপ সুন্দরী, ফিট ও আকর্ষণীয়। রোজ তার কথা ভেবে নির্ঘুম রাত পার করি। মহালয়ার আগের দিন নতুন রয়্যাল এনফিল্ড কিনে দুপুরবেলা বাড়ি ফিরলাম। বাড়ির সামনে বাইক রাখছি, এমন সময় স্মিতা জেঠিমা বাড়ি থেকে বেরোচ্ছিল। আমায় দেখে বলল, কিরে চয়ন, নতুন বাইক কিনলি? পুজোয় চড়িস একদিন। জেঠিমা একটা আকাশি রঙের কালো কাজ করা তাঁতের শাড়ি পরেছে আর নীল ব্লাউজ। যেহেতু স্মিতা জেঠিমার বর আমার বাবার চেয়ে বড়, তাই বাধ্য হয়েই জেঠিমা বলি। জেঠিমা এতই সুন্দরী যে বৌদি বললেও চলবে। তার বর্ণনাটা আগে দিয়ে রাখি। জেঠিমার বয়স 52, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং একদম ফর্সা। শঙ্কর জেঠু স্মিতার চেয়ে 18 বছরের বড়। খুব অল্প বয়সেই জেঠিমার বিয়ে হয়েছিল। তারপর কিছু বছরের মধ্যেই তাদের প্রথম সন্তান রানাদা জন্ম নেয়। জেঠিমাকে বললাম, কি গো, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? জেঠিমা বলল, আরে পুজোর সময় তোর রানাদারা আসছে বলে ওদের ফ্ল্যাটটা একটু দেখতে যাচ্ছি, সব ঠিক আছে কিনা। আমি বললাম, ও, তুমি মহেশতলা যাচ্ছ? তাহলে আজই চল, লং ড্রাইভ হয়ে যাবে, দারুণ একটা ফ্লাইওভার হয়েছে। জেঠিমা বলল, আমি একটু ফ্রেশ হয়ে নিরে, 4টায় বেরোব। জেঠিমা খুব খুশি হয়ে গেল, আমিও খুব খুশি হলাম। অনেকটা রাস্তা জেঠিমার সাথে ঘুরতে পারব। আমি একটা জিন্স আর টি শার্ট পরে 4:30টায় বেরোলাম। ফ্লাইওভারে ওঠার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। দুজনেই কাক ভেজা ভেজলাম। সারা রাস্তা জেঠিমা আমাকে ধরে বসেছিল। ফ্ল্যাটে পৌঁছাতে 6টা বেজে গেল। বৃষ্টি থামলেও আমাদের খুব ঠান্ডা লাগছিল। জেঠিমা বলল, চয়ন, এই অবস্থায় বাড়ি ফিরব কি করে? আকাশ দেখে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, আর দুজনেই ভিজে গেছি। এই অবস্থায় ফিরলে আরও ঠান্ডা লেগে যাবে। তার চেয়ে কাল যদি তোর ছুটি থাকে, তাহলে এখানে আজ রাত্রিটা থেকে যাই। আমি তো মনে মনে হেব্বি খুশি হলাম। যদি এই সুযোগে গল্প করা যায় তাহলে তো ভাগ্য খুলে যাবে। আমি বললাম, কাল আমার ছুটি, কিন্তু খাবে কি আর পরবে কি? জেঠিমা বলল, একটা তোয়ালে আছে, ওটা আমি পরে নেব, আর তুই একটা গামছা পরে নিস। আর রাত্রে কিছু খাবার অর্ডার দিয়ে দিস, আমি স্নান করে আসি। আমার হয়ে গেলে তুই স্নান করে নিস। এই বলে জেঠিমা বাথরুমে ঢুকে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। দারুণ লাগছিল 13 তলার বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দেখতে। তখনও জানতাম না যে এর চেয়েও অনেক সুন্দর রাত আমার জন্য অপেক্ষা করছে। ছিটকিনি খোলার আওয়াজে সাবধান হলাম, আর যা দেখলাম তাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। জেঠিমা বাথরুম থেকে বেরিয়েছে একটা বাসন্তী রঙের শাড়ি পরে। আমি অবাক হয়ে জেঠিমাকে দেখছি। কিছুক্ষণ পরে জেঠিমা বলল, চয়ন, সারা রাত তুই আমায় দেখতে পাবি, এখন স্নানটা করে আয়। আমি গিজার চালিয়ে এসেছি, আর জামাকাপড় আমায় দিয়ে যা, আমি রান্নাঘরের দড়িতে মেলে দিয়ে আসি, তাহলে কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে। এরপর আমি বাথরুমে ঢুকে গেলাম। স্নান শেষে দেখলাম স্মিতা এসি চালিয়ে বেডরুমের বিছানায় বসে আছে। আমিও ঘরে গিয়ে জেঠিমার পাশে বসলাম। জেঠিমা বলল, চয়ন, কিছু খাবার অর্ডার করে দে না, না হলে বেশি রাত হয়ে গেলে কিছু পাব না, সারা রাত উপোস করে কাটাতে হবে। আমি জেঠিমার কথা মতো খাবার অর্ডার করে বললাম, এখন তো সবে 7:30 বাজে, এখানে টিভিতে ডিশলাইনের কানেকশনও নেই, এতক্ষণ সময় কি করে কাটাবে? জেঠিমা বলল, আয়, তোকে আমি আমার ছোটবেলার গল্প বলি। এই বলে জেঠিমা বলতে শুরু করল। আমাদের বাড়ি বর্ধমানের গুড়াব গ্রামে। আমরা 6 বোন ও 2 ভাই। আমি হচ্ছি মেজ। অভাবের সংসার, তাই যখন তোর জেঠুর সাথে বিয়ের সম্বন্ধ এলো, বাবা ছেলে কলকাতায় থাকে বলে আর কোনো কিছু না দেখেই বিয়ে দিয়ে দিল। আমার তখন বয়স খুব একটা বেশি না, স্কুলে পড়তাম। পরীক্ষা দেওয়ার আগেই বিয়ে দিয়ে এখানে পাঠিয়ে দিল।
তোর জেঠু আমার চেয়ে 18 বছরের বড়। তখন আমাদের এত পয়সা ছিল না, সারা দিন বাড়িতে কাজের লোকের মতো কাজ করতাম। বিয়ের 2 বছর পর তোর রানাদা হল, তাতে আমার শরীর আরও খারাপ হয়ে গেল। তারপর তোর রানাদা যখন স্কুলে ভর্তি হল, তখন ওকে পড়াতে পড়াতে আমি আবার কিছুটা পড়াশোনা করি। তারপর তোর রানাদা যখন ভালো চাকরি পেল আর তোর জেঠুরও পেকানেশন গঠনের পরে অনেক মাইনে বাড়ল, তখন আমাদের একটু পয়সা হল। জেঠিমা বলছিল আর আমি 2 চোখ দিয়ে মুগ্ধ হয়ে জেঠিমাকে দেখছিলাম। এবার জেঠিমা আমায় জিজ্ঞাসা করল, চয়ন, তোর গার্লফ্রেন্ড নেই? আমি বললাম, না, এখনকার মেয়েদের অনেক ঝামেলা, আর মনের মতো কাউকে পাইনি, তাই নেই। জেঠিমা বলল, তা তোর মনের মতো মেয়ে কেমন হবে শুনি? আমি কোনো কিছু না ভেবে বললাম, তোমার মতো হবে, স্মার্ট, সুন্দরী। কথা শেষ করতে না করতেই কলিং বেল বেজে উঠল। জেঠিমা বলল, মনে হয় খাবার এসেছে, আমি এই অবস্থায় বাইরে যাব না, তুই প্লিজ নিয়ে আয়, আর যাবার সময় আগে এই দরজাটা বন্ধ করে ওটা খুলবি। আমি কথামতো কাজ করে জেঠিমাকে ডাইনিং টেবিলে খেতে ডাকলাম। খাওয়া শেষে জেঠিমা বলল, চল তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল ভোরবেলা উঠে মহালয়া শুনব। আমিও জেঠিমার কথামতো পাশে শুলাম। বললাম, জেঠিমা, পাশ বালিশ নেই, পাশ বালিশ ছাড়া আমার ঘুম আসে না, আর তাছাড়া এই 3:45টার সময় কোনোদিনও ঘুমাইনি, এখন ঘুম আসবেই না। জেঠিমা বলল, তাহলে একটা মুভি চালা না। বললাম, আমার মোবাইলে তোমাকে দেখানোর মতো মুভি নেই, তবে অন্য রকমের মুভি আছে, যেটা দেখলে আর সারা রাত ঘুমই আসবে না। তাছাড়া এত সুন্দর মহিলার সাথে সেই মুভি দেখলে একটু অস্বস্তি লাগতে পারে। জেঠিমা বলল, আমি বুঝতে পেরেছি কি মুভি আছে, কিন্তু আমি কোনোদিন এইসব মুভি দেখিনি, প্লিজ দেখা আমায়, প্লিজ। জেঠিমা বলাতে আমি একটা মুভি চালালাম। জেঠিমা পাশ ফিরে শুয়ে মোবাইল দেখতে লাগল। মুভি দেখতে বললাম, জেঠিমা, আমি তোমায় খুব ভালোবাসি, আজ তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে? জেঠিমা বলল, আজ আমি তোকে সব দেব, কিন্তু আমায় কথা দে, কোনো দিন কাউকে বলবি না। আজ প্রায় 30 বছর পর এরকম মুভি দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। শেষবার তোর জেঠুর সাথে এরকম মুভি দেখেছিলাম, আজ তুই আবারও আমাকে সেরকম মুভি দেখালি। তুই যেমনভাবে বলবি আমি সেরকমভাবেই করব। আমি বললাম, কথা দিলাম, আজকের ঘটনার কথা কাউকে বলবো না, তোমায় নিয়ে আমি যে স্বপ্নগুলো দেখতাম আজ সেগুলো সত্যি করো। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। রাত 2টো অবধি মুভি দেখে দুজনে অনেক অ্যাক্টিং করেছি। এত অ্যাক্টিং হয়েছে যে দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালে ঘুম ভাঙতে দেখে জেঠিমা আমার পাশে নেই। মোবাইলে দেখলাম 11:30 বেজে গেছে। আমি উঠে টাওয়েলটা পরে বেরোলাম। দেখলাম জেঠিমা রান্নাঘরে কিছু করছে। সারা রাত অ্যাক্টিং করে জেঠিমাকে আরও সুন্দরী, আরও আকর্ষণীয় লাগছে। জেঠিমা লুডুস তৈরি করছিল। আমি পেছন থেকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। জেঠিমা আমায় বাধা দিয়ে বলল, এই দুষ্টু, এটা কি হচ্ছে? টেবিলে ব্রাশ আর পেস্ট আছে, আগে ফ্রেশ হয়ে আয়, চা আর লুডুস খাই, তারপর স্নান সেরে আজ আমরা বাইরে কোথাও লাঞ্চ করব, বুঝলি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমি সন্ধ্যের আগে এখান থেকে যাব না, আমি দুপুরে তোমার সাথে খাব, তাতেই আমার পেট আর মন দুটোই ভরে যাবে। জেঠিমা শুনে হেসে বলল, জো হুকুম মহারাজ, আমি তো আজ থেকে আপনার দাসী, আপনি যা বলবেন সেটাই আমার শিরোধার্য। তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলাম। জেঠিমা লুডুস আর চা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি চা খেতে খেতে দেখতে পেলাম জেঠিমার গলায় আর ঘাড়ে লাল দাগ। আমি বললাম, জেঠিমা, তোমার গলায় আর ঘাড়ে দাগ পড়ে গেছে। জেঠিমা হেসে বলল, ওরে আমার পাগল, এখন তোর জেঠু এসব নিয়ে মাথা ঘামায় না, আর আমি বাড়ি ফিরে একটা কাপ্তান পরে নেব, ফলে কেউ কিছুই বুঝবে না, আর ক্রিম লাগালে কমে যাবে, অত চিন্তা করিস না। আর যদি না কমে তাহলে তোর জেঠুকে বলে দেব দুপুরে চিংড়ি মাছ খেয়ে অ্যালার্জি হয়েছে। আচ্ছা, যে জন্যে আমরা এখানে থাকলাম সেটা কখন হবে? আমি জেঠিমাকে নিয়ে সোফায় বসালাম, আবার মুভি দেখব আর অ্যাক্টিং করব বলে। তখন জেঠিমা বলল, চয়ন, একটা সত্যি কথা বলবি? আমার আগে তুই আর কতজনের সাথে মুভি দেখেছিস আর অ্যাক্টিং করেছিস? আমি বুঝতেই পারছি তুই অ্যাক্টিংয়ের ব্যাপারে খুব পটু,
আর রেগুলার অভ্যাস না থাকলে এরকমভাবে কেউ অ্যাক্টিং করতে পারে না। কি করে হলো এমন, বলো না আমায়। আমি কাউকে বলবো না। আমি বললাম, বলতে পারি। আমি তোমায় মিথ্যে কথা কিন্তু বলবো না। তবে তোমায় কথা দিতে হবে যে আমার অতীতের কথা শোনার পরও তুমি আবারও আমার সাথে অ্যাক্টিং করবে আর মুভি দেখবে। জেঠিমা বলল, আমি পাগল নাকি? যে আনন্দ আমি পাচ্ছি তা থেকে আমি নিজেকে বঞ্চিত করব না? তুই আগে কোনো কারোর সাথে অ্যাক্টিং করলেও আমার কোনো আপত্তি নেই। শুধু একটাই রিকোয়েস্ট করব, এখন থেকে যে কদিন আমার সাথে অ্যাক্টিং করবি সেদিন আর অন্য কারোর কাছে যাবি না। আমি তোকে খুব ভালোবাসি। অন্য কারোর সাথে দেখলে খারাপ লাগবে। আমি ঠিক করলাম শুধু অঞ্জলি মাসি আর ইটিকার সাথে করা অ্যাক্টিংয়ের কথাই জেঠিমাকে বলবো। তাই বললাম, এখন আমি তোমাকে ছাড়া আর কারো সাথে অ্যাক্টিং করব না, কিন্তু প্লিজ প্রত্যেক সপ্তাহে একবার করে তোমার বাড়িতে বা